লাগতেছে। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, শুরুতে দেখবো হচ্ছে ফার্মাসিস্ট। আমরা অলরেডি ডেফিনেশনটা গত লেকচারে পড়ছি, সো ডেফিনেশনটা কি ছিল কেউ একজন বলো। ফার্মাসিস্ট হলো স্যার এক ধরনের ড্রাগিস্ট বা কেমিস্ট। যে হুম। স্যার ফার্মাসিস্ট যে স্যার যে স্যার ফার্মাসি মানে নিয়ে স্টাডি করে এবং হেলথ সেক্টরে স্যার জব করে এবং মেডিসিন, সেফ মেডিসিন ইনশিওর করে মানুষের জন্য। আচ্ছা, গুড, মৃন্ময়। আচ্ছা, সো ফার্মাসিস্ট হচ্ছে কি, ফার্মাসিস্ট আর হেলথ কেয়ার প্রফেশনালস হু ইজ রেসপন্সিবল ফর দ্য সেফগার্ড অফ পাবলিক হেলথ। ঠিক আছে, তার মানে হচ্ছে ফার্মাসিস্টরা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনাল যারা হচ্ছে পাবলিক হেলথটাকে সেফগার্ড করে বা প্রোটেক্ট করে। এবং ফার্মাসিস্টদের কাজ যদি আমরা বলি, প্রিভিয়াসলি ফার্মাসিস্টরা শুধুমাত্র কম্পাউন্ডিং এন্ড ডিসপেন্সিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল। কম্পাউন্ডিং মানে হচ্ছে কি, আমরা বলছি যে কিছু কিছু প্রিপারেশন আছে ড্রাগের যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট করে দেয়া লাগে, তো এই যে প্রিপারেশনটা তৈরি করা এটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ডিং, আর তৈরি করে এটা পেশেন্টের হাতে হ্যান্ড ওভার করাটাকে আমরা বলি হচ্ছে কি ডিসপেন্সিং। সো প্রিভিয়াসলি ফার্মাসিস্টরা যেটা করতো যে শুধুমাত্র কম্পাউন্ডিং এবং ডিসপেন্সিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল, বাট বর্তমানে ফার্মাসিস্টরা হচ্ছে কি মেডিকেশন ইনফরমেশন এবং কিভাবে মেডিকেশন রিলেটেড প্রবলেম গুলাকে প্রিভেন্ট করা যায় এই রিলেটেড ইনফরমেশন গুলো পেশেন্টকে কি করে দিয়ে থাকে অথবা পেশেন্টের সাথে শেয়ার করে। সো রিসেন্টলি ফার্মাসিস্টদের কাজটা হচ্ছে পেশেন্ট কেয়ার ওরিয়েন্টেড অ্যাকচুয়ালি, যে পেশেন্ট যাতে ড্রাগটার প্রপার ইউটিলাইজেশন করতে পারে এই জিনিসটা এনশিওর করে কে, ফার্মাসিস্ট। আচ্ছা, তো আমরা যদি ফার্মাসিস্ট বা ফার্মাসি প্রফেশনের যে ইভলিউশন বা ফার্মাসিস্টদের রোলটাকে আমরা দেখি যে চারটা ইরাতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল ইরা, সায়েন্টিফিক ইরা, ক্লিনিক্যাল ইরা, আর একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেয়ার ইরা। এই চারটা ইরাতে হচ্ছে ফার্মাসিস্টদের রোল চার ধরনের ছিল। এখন চারটা ইরাতে ফার্মাসিস্ট কি কি ধরনের রোল প্লে করছে ওইটা আমরা একটু দেখি। সো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রেডিশনাল ইরা, যেটা হচ্ছে আর্লি 20th সেঞ্চুরিতে ছিল। 20th সেঞ্চুরিটা শুরু হয়েছে মেইনলি হচ্ছে কত সাল থেকে, 1901 সালের জানুয়ারি থেকে আমরা 2000 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের 20th সেঞ্চুরি। ঠিক আছে, সো এই 20th সেঞ্চুরির একবারে শুরুর দিকে, তার মানে 1901 সালের পর থেকে ফার্মাসিস্টদের কাজ ছিল মেইনলি হচ্ছে কি ফর্মুলেশন আর হচ্ছে ডিসপেন্সিং অফ ড্রাগ, যেটা হচ্ছে তারা ন্যাচারাল সোর্স বা প্ল্যান্ট সোর্স বা বিভিন্ন ধরনের এনিম্যাল সোর্স থেকে তারা কি করতো, ড্রাগ তৈরি করতো এবং পেশেন্টকে সেটা কি করতো, ডিসপেন্স করতো। এটা ছিল একবারে শুরুর দিকে ফার্মাসিস্টদের রোল। এবং তখন যেই জিনিসগুলো আমরা স্টাডি করতো মেইনলি ফার্মাসিস্টরা, সেটা হচ্ছে ফার্মাকোগনোসি আর হচ্ছে গ্যালিনিক্যাল ফার্মেসি। ফার্মাকোগনোসি কি জিনিস, বৃষ্টি বলো, মানসী। স্যার ফার্মাকোগনোসি হচ্ছে ক্রুড ড্রাগ গুলা নিয়ে যে পড়াশোনা বা স্টাডি সেটাই। ক্রুড ড্রাগ বলতে হ্যাঁ, ক্রুড ড্রাগ ঠিক আছে। মেইনলি হচ্ছে ফার্মাকোগনোসি হচ্ছে যেই ব্রাঞ্চটাতে আমরা স্টাডি করি হচ্ছে বিভিন্ন মেডিসিন নিয়ে, যে মেডিসিন গুলো আমরা বিভিন্ন প্ল্যান্ট, এনিমেল অথবা বিভিন্ন ধরনের মিনারেল সোর্স থেকে আমরা পেয়ে থাকি, সেই ড্রাগ নিয়ে যে ব্রাঞ্চটাতে আর ডিসকাস করা হয় সেটাই হচ্ছে কি ফার্মাকোগনোসি। কথা বলছি, তার মানে হচ্ছে শুরুর দিকে ফার্মাসিস্টরা হচ্ছে মেইনলি কি করতো, ড্রাগ তৈরি করতো এবং ডিসপেন্স করতো, এবং ম্যাক্সিমাম ড্রাগ গুলো আসতো হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে। এবং তারা তখন স্টাডি করতো কি, ফার্মাকগনোসি স্টাডি করতো, যেটা হচ্ছে কি যে বিভিন্ন প্ল্যান্ট সোর্স, এনিম্যাল সোর্স অথবা মিনারেল সোর্স থেকে কিভাবে আমরা ড্রাগ পেতে পারি সেটা নিয়ে হচ্ছে মেইনলি ডিসকাস করে হচ্ছে ফার্মাকগনোসি। আর গ্যালিনিক্যাল ফার্মেসিটা বলবো হচ্ছে আমাদের নয়ন। কতদিন আমরা বলছিলাম গ্যালিনিক্যাল ফার্মেসি, বলো নয়ন। নয়ন ঘুমাইতেছে নাকি, কে বলবা বলো। নেটের প্রবলেম মনে হয়। আচ্ছা, যে যে কোনো একজন বলো। সেটা হয়তো স্যার প্লান্ট থেকে সব এক্সট্রাক্ট করে, এক্সট্রাকশন, এপিআই গুড, টা এক্সট্রাক্ট করে স্যার। গুড। স্যার মৃন্ময় পড়াশোনা বিভিন্ন করতেছে ধরনের বোঝা প্ল্যান্ট থেকে যাচ্ছে। স্যার কেমিক্যাল এক্সট্রাকশন করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, যেটাতে আলোচনা করা হয় এই জিনিসটা মানে এক্সট্রাকশন প্রসিডিউর। এক্সট্রাকশনের জন্য আমরা বিভিন্ন সলভেন্ট ইউজ করি, যেটা তোমরা ভবিষ্যতে হয়তো বা ল্যাবে করবা প্ল্যান্ট যদি থেকে তোমাদেরকে। কেমিক্যাল এক্সট্রাকশন করাকে স্যার
হুম 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 এটাকে আমরা বলি হচ্ছে গ্যালনিক্যাল জি ফার্মাসি। এবং এটা ফার্মাসি। রিসেন্টলি এখনো আমরা প্র্যাকটিস করি, যেটা হচ্ছে বিভিন্ন ল্যাবে করা হয়, যে বিভিন্ন প্ল্যান্টের পাতা বা তার নিয়ে আসা হয়, বার্ক নিয়ে আসা হয়, এনে ওটাকে বিভিন্ন সলভেন্ট ডিজলভ, এই যেমন আমরা চা বানাই, চা পাতা থেকে পানি দিয়ে আমরা কি করতেছি, চা বানাচ্ছি। তো চা পাতা যখন আমরা পানি দিচ্ছি তখন এটাকে সেদ্ধ করার পর ক্যাফেইনটা পানিতে চলে আসতেছে। তো এটা হচ্ছে একটা গ্যালনিক্যাল ফার্মেসি পার্ট, ঠিক আছে, সিম্পল উদাহরণ যদি দেওয়া হয়। আচ্ছা, তারপরে যেটা আছে সাইন্টিফিক এরা, সাইন্টিফিক এরাটা মেনলি শুরু হয়েছে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে। ওয়ার্ল্ড ওয়ার 2টা শুরু হয়েছিল কত সালে? 1939 সালে, এবং শেষ হয়েছিল 1945 সালের দিকে। এবং 45 সালের পরে তাহলে এই সাইন্টিফিক এরাটা শুরু হয়। এবং তখন মেডিসিন আর ইয়াতে তৈরি করা হইতো না, মেডিসিনটা ফ্যাক্টরিতে তৈরি করা শুরু হয় আর কি। অ্যাকচুয়ালি ড্রাগটা ফ্যাক্টরি বেসড চলে আসে, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়ে যায় আর কি। তখন ড্রাগ আর ইন পার্সন তৈরি না করে ইন্ডাস্ট্রিতে হিউজ অ্যামাউন্টে তৈরি করা শুরু হয় আর কি সাইন্টিফিক এরিয়াতে। এবং এই ক্ষেত্রে যে দুইটা সাবজেক্টের উপরে জোর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফার্মাকোলজি আর একটা হচ্ছে ফার্মাসিউটিক্স। এখন ফার্মাসিউটিক্স জিনিসটা আমরা অলরেডি জানি যে ফার্মাসিউটিক্স হচ্ছে আর্ট অফ ডোজেস ফর্ম ডিজাইন। তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ড্রাগকে ফর্মুলেট করি, তাকে কোন ডোজেস ফর্মে আমরা ডিজাইন করব, সেটাকে আমরা ট্যাবলেট দিব, ক্যাপসুল দিব না সিরাপ দিব, এবং এই ডোজেস ফর্ম থেকে ড্রাগটা কিভাবে রিলিজ হবে, এই জিনিসগুলো নিয়ে যেখানে স্টাডি করা হয় সেটা হচ্ছে কি ফার্মাসিউটিক্স, যেটা আমরা অলরেডি পড়তেছি। আর ফার্মাকোলজি জিনিসটা কি? ফার্মাকোলজি জিনিসটা হচ্ছে ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন ডিসকাস করবে, প্লাস হচ্ছে সাইড এফেক্ট, এই জিনিসগুলো ডিসকাস করে হচ্ছে ফার্মাকোলজি। সো সাইন্টিফিক এরিয়াতে এসে ফার্মাসিস্টরা যেটা শুরু করে সেটা হচ্ছে যে তারা ফার্মাকোলজি স্টাডি করা শুরু করে, প্লাস হচ্ছে কি করে, ফার্মাসিউটিক্স স্টাডি করা শুরু করে। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার, গ্যালেনিক্যাল ফার্মেসি হুম। আর স্যার আর আমরা যে স্যার একটু আগে স্যার পড়লাম গ্যালেনিক্যাল ফার্মেসি এবং স্যার ফার্মাকগনোসি, এই দুটাই তো স্যার গ্যালেনিক্যাল ফার্মেসি তো স্যার ফার্মাকগনোসির মানে ভিতরেই না স্যার? পার্ট, হ্যাঁ 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 হ্যাঁ। গ্যালেনিক্যাল ফার্মাসিটা একবারে গ্যালেন শুরু করছে, এটা হচ্ছে আগে, তারপরে এটা আরেকটু মডিফাই হয়ে আসছে হচ্ছে ফার্মাকগনোসিটা, যেটা আমরা এখন প্র্যাকটিস করি অ্যাকচুয়ালি। দুইটা সিমিলার, হ্যাঁ। আচ্ছা, এই দুইটা বুঝছি তো, ফার্মাকোলজি আর ফার্মাসিউটিক্স। স্যার আমি স্যার নেটওয়ার্ক চলে গেছিল স্যার, বুঝতে পারছিলাম না, আবার একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, ফার্মাসিউটিক্সটা হচ্ছে আর্ট অফ ডোজেস ফর্ম ডিজাইন। তার মানে হচ্ছে আমরা ড্রাগটাকে যে দিব পেশেন্টকে, কোন ডোজেস ফর্মে দিব, ওইটাকে কি ক্যাপসুল দিব, ট্যাবলেট দিব, নাকি ওইটাকে অন্য কোনো ডোজেস ফর্ম হইতে পারে, যে সিরাপ, সাসপেনশন, এই যে ডিসিশনটা, এটা ডিসকাস করা হয় হচ্ছে ফার্মাসিউটিক্স এই সাবজেক্টের আন্ডারে। এবং হাউ আওয়ার ডিজাইন ড্রাগ অথবা আওয়ার এক্সপেক্টেড ড্রাগ উইল রিলিজ ফ্রম ইটস ডোজেস ফর্ম। তার মানে হচ্ছে আমরা যে ড্রাগটাকে কি করলাম, ডোজেস ফর্মে কি করলাম, ডিজাইন করলাম, এই ডোজেস ফর্ম থেকে ড্রাগটা কিভাবে রিলিজ হবে, এই জিনিসগুলো স্টাডি করে হচ্ছে মেইনলি ফার্মাসিউটিক্স। আর ফার্মাকোলজি অ্যাকচুয়ালি যেটা ডিল করে সেটা হচ্ছে আমরা যে ড্রাগটা দিচ্ছি বা ড্রাগটা তৈরি করতেছি, ওর মেকানিজম অফ অ্যাকশন প্লাস হচ্ছে সাইড এফেক্ট, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে ফার্মাকোলজি। এবং এই দুইটা সাবজেক্টকে স্টাডি করা হয়তো সাইন্টিফিক ইরাতে, যেটা হচ্ছে শুরু হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে, যেটা হচ্ছে 1945 সালের পরে শুরু হয়েছে, ঠিক আছে। এর আগ পর্যন্ত জি স্যার। ট্রেডিশনাল ইরাটাই চালু ছিল। আচ্ছা, তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইরা। এখন ক্লিনিক্যাল ইরাটা হচ্ছে মেইনলি এখানে ফার্স্টে বলা হয়েছে 1975 সালের একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে মিলিস রিপোর্ট নামে একটা রিপোর্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্মাসি এটা হচ্ছে ইউএসএ তে একটা অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল 1975 সালে। 12 জনের একটা টিম গঠন করা হয়েছিল, যারা হচ্ছে ফার্মেসির প্রফেশনের নিয়ে স্টাডি করছিল। এবং তারা হচ্ছে 161 পেজের একটা রিপোর্ট জেনারেট করছে, যেটা হচ্ছে নাম ছিল ফার্মাসিস্ট ফর ফিউচার। এবং এটা হচ্ছে ক্লিনিক্যাল ইরাতে হয়েছিল। এবং ক্লিনিক্যাল ইরাতে হচ্ছে মেইনলি পেশেন্ট ওরিয়েন্টেড যে ফার্মাসিটা, এটার উপর বেশি জোর দেওয়া হয়েছিল, যে আমাদের ফার্মাসিস্টের এডুকেশনটা হওয়া উচিত কি পেশেন্ট ওরিয়েন্টেড, পেশেন্টের কথা মাথায় রেখে। সো মিলিস রিপোর্টটা হচ্ছে মেইনলি একটা রিপোর্ট, যেটা হচ্ছে বলা হয়েছিল যে ফার্মাসি প্রফেশনটাকে ফিউচারে কি টাইপের হইতে পারে, এটার উপরে একটা তারা রিপোর্ট জেনারেট করছিল। এবং তারা বলছিল যে আমাদের নতুন যে ফার্মাসির চ্যালেঞ্জ বা নতুন আমাদের ফিউচার যেটা হওয়া উচিত, সেটা হওয়া উচিত অবশ্যই কি পেশেন্টকে কেন্দ্র করে, পেশেন্টের কেয়ারের কথা চিন্তা করে আমাদের ফার্মেসি প্রফেশনটাকে কি করা উচিত, মডিফাই করা উচিত।
এবং এই ক্লিনিক্যাল ইরাতে এসে যে দুইটা সাবজেক্ট স্টাডি করা হতো সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স আর একটা হচ্ছে প্যাথোফিজিওলজি। ফার্মাকোকাইনেটিক্স অলরেডি আমরা জানি যে ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে যে আমরা যখন ড্রাগটা অ্যাডমিনিস্টার করি তখন আমাদের বডি কি ধরনের রেসপন্স দেয় ড্রাগের প্রতি। সেটা হইতে পারে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড এলিমিনেশন অথবা এক্সক্রিশন। এটা স্টাডি করা শুরু হয় হচ্ছে ক্লিনিক্যাল ইরাতে এসে। আর আরেকটা যেটা টপিক আছে সেটা হচ্ছে প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি জিনিসটা কি? প্যাথোফিজিওলজি হচ্ছে যে আমাদের যখন বডিতে ডিজিজ হয়, ডিজিজ হলে আমাদের বডির নর্মাল যে ফিজিওলজিক্যাল কন্ডিশনটা আছে সেইটা কিভাবে হ্যাম্পার হয়, এই জিনিসটা যে ব্রাঞ্চটা স্টাডি করা হয় সেটাকে আমরা প্যাথোফিজিওলজি বলি। কথা বুঝছি? স্যার আরেকবার একটু বলেন। প্যাথোফিজিওলজিটা আবার বলবেন? আচ্ছা, প্যাথোফিজিওলজিটা বলতেছিলাম যেটা, যে প্যাথোফিজিওলজি হচ্ছে যখন আমাদের বডিতে ডিজিজ হয়, ডিজিজ হলে আমাদের বডির যে নর্মাল বডি ফাংশন আছে সেটা যে হ্যাম্পার হয় বা সেটার মধ্যে যে চেঞ্জটা আসে, এই চেঞ্জটা যে ব্রাঞ্চটাতে স্টাডি করা হয়, বুঝছি? জি স্যার, তাকে আমরা প্যাথোফিজিওলজি বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে? কে কে বোঝো নাই বলো দেখে, আবার বলি তাহলে। স্যার আবার একটু বলেন। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স বুঝছো তো? জি স্যার। আচ্ছা, প্যাথোফিজিওলজি হচ্ছে সে ফর এক্সাম্পল মনে করো কারো ক্যান্সার হলো, তো ক্যান্সার হওয়ার পরে তার বডির কি কি চেঞ্জ হলো। একটা ডিজিজ আমাদের যখন হয় বডিতে, আমাদের বডির প্রত্যেকটা পার্টেরই নর্মাল একটা ফাংশন আছে, সে নর্মালি একটা কাজ করে। যখন কোন একটা ডিজিজ হয় তার ওই নর্মাল ফাংশনটা কি হয়ে যায়, শেয়ার করতে পারে না, নর্মাল ফাংশনে তার চেঞ্জ আসে। এই যে আমাদের নর্মাল বডি অ্যাক্টিভিটির যে চেঞ্জ হয় কোন একটা ডিজিজ হলে, এইটা যে ব্রাঞ্চটাতে স্টাডি করা হয় তাকে আমরা কি বলি? প্যাথোফিজিওলজি। বুঝছি এবার? জি স্যার। আচ্ছা, কাউসার একটা কোশ্চেন করলো, তাইলে এর আগে কি শুধু এক্সট্রাক্ট ইউজ করতো? কোনটার আগে? কাউসার একটু মেনশন করো। আচ্ছা, তো এই দুইটা জিনিস ফার্মাকোকাইনেটিক্স এবং হচ্ছে প্যাথোফিজিওলজি, এই দুইটা জিনিস হচ্ছে মেইনলি আমরা কোথায় স্টাডি করতাম? ক্লিনিক্যাল ইরাতে এসে স্টাডি করতাম। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেয়ার ইরা। এখন ফার্মাসিউটিক্যাল কেয়ার ইরার জন্য হ্যাপলার এবং হচ্ছে স্ট্যান্ড একটা ডেফিনেশন দিচ্ছে 1990 সালে, যে ফার্মাসিউটিক্যাল কেয়ার আসলে কি জিনিস। যে ফার্মাসিউটিক্যাল কেয়ারটা হচ্ছে আমরা যে অসুস্থ হওয়ার পরে, একজন মানুষ অসুস্থ হওয়ার পরে যে সময় ধরে সে হচ্ছে কি করে, বিভিন্ন ধরনের ড্রাগ বা থেরাপি ইউজ করে কোন একটা ডেফিনিট আউটকাম অ্যাচিভ করার জন্য অথবা তার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার জন্য, সেই সময়কালটাকে আমরা বলি হচ্ছে কি সেই সময়কাল না, সেই সময়কালটাকে আমরা বলি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেয়ার। ফার্মাসিউটিক্যাল কেয়ার জিনিসটা হচ্ছে কি জিনিস তাহলে? যে কোনো একজন মানুষ অসুস্থ হওয়ার পরে যেই সময় ধরে সে কি করবে, বিভিন্ন ধরনের ড্রাগ বা থেরাপি ইউজ করবে তার বেটারমেন্টের জন্য অথবা কোনো একটা সার্টেন আউটকাম অ্যাচিভ করার জন্য, সেই সময়কালটাকে আমরা বলি হচ্ছে কি ফার্মাসিউটিক্যাল কেয়ার। বুঝতে পারছি? মানে ফার্মাসিউটিক্যাল কেয়ার হচ্ছে তার মানে হচ্ছে তুমি অসুস্থ হওয়ার পরে যে কয়দিন ডিজিজের মানে বিভিন্ন ধরনের ড্রাগ নিবা এজ আ থেরাপি, সেই সময়টাকে আমরা বলি হচ্ছে কি ফার্মাসিউটিক্যাল কেয়ার বলি। এবং এখানে আমরা বলছি হচ্ছে ডেফিনিট একটা আউটকামের আশায় সে কি করবে, থেরাপিটা নিবে। এখন আউটকাম কি কি ধরনের হইতে পারে? প্রিভেন্টিভ আউটকাম, যেমন মনে করো যে তার ড্রাগের ডিজিজের প্রিভেনশনের জন্য সে কি করতে পারে, ফার্মাসিউটিক্যাল কেয়ার বা ড্রাগ নিতে পারে। তারপর হচ্ছে সিমটম, বডিতে যে যে সিমটম দেখা দিবে ওই সিমটম গুলাকে এলিমিনেট করার জন্য, এখানে এক্স বলতে বোঝাচ্ছে মেইনলি সিমটম বোঝাচ্ছে আর কি, এটা হচ্ছে সিমটমের শর্ট অ্যাব্রিভিয়েশন। তারপর হচ্ছে মানে ডিজিজের প্রোগ্রেশনটাকে সেরে স্লো করে দেওয়ার জন্য অথবা ডিজিজ কিওর করার জন্য, এই সার্টেন আউটকাম গুলোকে মাথায় রেখেই সে কি করবে, ড্রাগ নেবে। এবং যে সময়টুকু ধরে সে ড্রাগটাকে নিবে সেই সময়টাকে আমরা বলতেছি হচ্ছে কি ফার্মাসিউটিক্যাল কেয়ার বলতেছি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা আমরা পরে যাচ্ছি, আমরা আগে আবার কাউসারের ইটার করে আসি। এর আগ পর্যন্ত মানুষ মেইনলি এক্সট্রাকশনের উপরেই জোর দিত, যেটা কাউসার বললা। সায়েন্টিফিক এরার আগ পর্যন্ত মানুষ কি করতো, এক্সট্রাকশন বেসড জিনিসগুলোর উপরে মেইনলি জোর দিত। ঠিক আছে,
আচ্ছা, তারপরে হচ্ছে রোল অফ ফার্মাসিস্ট। এখন বাংলা বর্তমানে ফার্মাসিস্ট আসলে কি কি ধরনের রোল প্লে করে, যদিও সবগুলো রোল বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি মিলাতে পারবে না তোমরা, বাট বর্তমানে বা ফার্মাসিস্টদের রোল যেমন হচ্ছে, প্রথম যে রোলটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ডিং এন্ড ডিসপেন্সিং অফ ড্রাগ। তার মানে হচ্ছে ড্রাগ তৈরি করবে প্লাস হচ্ছে ড্রাগ পেশেন্টের কাছে হ্যান্ড ওভার করবে, এই রোলটা এখন ফার্মাসিস্ট প্লে করে। গ্যাদারিং ইনফরমেশন অ্যাবাউট পেশেন্ট, পেশেন্ট যাওয়ার পরে পেশেন্টকে কিছু কোশ্চেন করে, বেসিক কিছু কোশ্চেন করে তার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করে। সেটা হইতে পারে যে আপনি এই ড্রাগটা কতদিন ধরে নিচ্ছেন, বা কোন একটা প্রেসক্রিপশন নিয়ে গেলে বলবে যে আপনার, যেমন মনে করো কোন একটা প্রেসক্রিপশন নিয়ে গেছে যেখানে হচ্ছে একটা ড্রাগ আছে এবং ফার্মাসিস্ট জানে ওই ড্রাগটার মধ্যে মনে করো সালফার আছে, ঠিক আছে? এখন ফার্মাসিস্ট ওই পেশেন্টকে জিজ্ঞেস করতে পারে যে আপনার কি অ্যালার্জি আছে কিনা, যদি অ্যালার্জি থাকে তাহলে তাকে ওই ড্রাগটা দেওয়া যাবে না, কারণ সালফার অ্যালার্জিক রিয়াকশনে আরো বেশি ট্রিগার করে দেয়। তো এই যে ব্যাপারগুলা, তারপর বলতে পারে যে আপনার হিস্ট্রি জিজ্ঞেস করতে পারে যে আপনি এই ড্রাগটা কতদিন ধরে নিচ্ছেন, যদি কোন একটা প্রেসক্রিপশন গেল যেটা হচ্ছে অনেক পুরাতন প্রেসক্রিপশন বাট ওইখানে একটা অ্যান্টিবায়োটিকের নাম লেখা আছে, তো ডাক্তার জিজ্ঞেস করবে যে আপনি অ্যান্টিবায়োটিকটা যে নিচ্ছেন এটার কোর্স কমপ্লিট করছেন কিনা, ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো, এই রিলেটেড ইনফরমেশন গুলো হচ্ছে কি করবে পেশেন্ট, মানে ফার্মাসিস্ট গ্যাদার করে। তারপর হচ্ছে ফার্মাসিস্ট যখন কোন একটা পেশেন্টকে ড্রাগ ডেলিভার করবে বা ড্রাগ দিবে, তখন পেশেন্টকে জিজ্ঞেস করবে, বলে দিবে যে এই ড্রাগটা খাওয়ার পরে কি কি ধরনের সাইড এফেক্ট হতে পারে এবং কি কি ধরনের কোনো অ্যাডভার্স রিয়াকশন হইতে পারে কিনা, ঠিক আছে? এখন সাইড এফেক্ট আর অ্যাডভার্স রিয়াকশন এই দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, এটা তো আমরা জানি নাকি? হুম। সাইড এফেক্ট কি জিনিস আর অ্যাডভার্স রিয়াকশন কি জিনিস? স্যার অ্যাডভার্স রিয়াকশন জানি না, সাইড ইফেক্ট স্যার শুনছিলাম যে ওষুধ সাইড খাইলে এফেক্ট যে হচ্ছে, প্রবলেম গুলো সাইড সলভ। এফেক্টটা হচ্ছে বলি, সাইড এফেক্টটা হচ্ছে যখন আমরা কোনো একটা ড্রাগ খাই তার সাথে আমাদের ইনটেন্ডেড যে আমাদের ডিজায়ার্ড, মানে আমরা যেই এফেক্টটা চাচ্ছি তার সাথে দুই একটা ইফেক্ট, যে দুই একটা ইফেক্টকে আমরা টলারেট করতে পারবো। যেমন মনে করো অ্যান্টি হিস্টামিন ড্রাগ খেলে ঘুম পাবে বেশি, দিস ইজ সাইড এফেক্ট, তুমি এটা টলারেট করতে পারবা, কথা বুঝছি? বাট অ্যাডভার্স রিয়েকশনটা হচ্ছে সিভিয়ার বা ডেঞ্জারাস কোনো ধরনের রিয়েকশন, এবং এইটার জন্য তোমাকে হয় ড্রাগটা বন্ধ করে দিতে হবে, আদারওয়াইজ তোমার ডোজ কমায় দিতে হবে। এখন পেশেন্টকে কিছু কিছু কেস থাকে যেখানে আর অল্টারনেটিভ কোনো ট্রিটমেন্ট নাই, এখন ডাক্তার দেখা গেছে পেশেন্টকে ড্রাগটা দেওয়ার পরে যেটা বলে দেয় যে আপনি এই ড্রাগটা খাবেন, সবার ক্ষেত্রে সিভিয়ার কোনো রিয়েকশন হয় না। যেমন আমি তোমাকে সালফারের কথাই বললাম একটু আগে, যে সালফার কন্টেনিং ড্রাগ, এখন কোন একটা পেশেন্টের অ্যালার্জিক সমস্যা আছে, তো তার ক্ষেত্রে অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলাই হয়, অনেকের দেখা গেছে যে তোমার অ্যাজমার প্রবলেম তৈরি হয়ে যায়। সো তার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সিভিয়ার, তার ক্ষেত্রে যে সাইড এফেক্টটা হবে, একজনের ক্ষেত্রে নর্মাল চুলকানি হলো বাট আরেকজনের ক্ষেত্রে সিভিয়ার প্রবলেম দেখা দিল, দেখা গেছে সে নিঃশ্বাস নিতে পারতেছে না, তখন তার কি করতে হবে? তার জন্য এটা কিন্তু সাইড এফেক্ট থাকবে না, এটাকে তখন কি হয়ে যাবে, অ্যাডভার্স রিয়েকশন হয়ে যাবে, কথা বুঝতে পারছে? এবং তার জন্য তখন কিন্তু ওই ড্রাগটাকে কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, অথবা ডোজ কমায় দিতে হবে, বুঝতে পারছি? জি স্যার। তার মানে হচ্ছে সাইড ইফেক্টটা হচ্ছে তোমার ইনটেন্টেড বা ডিজায়ার্ড যে ইফেক্টটা আছে তার সাথে দুই একটা ইফেক্ট যেটা ইউ ক্যান টলারেট। আর অ্যাডভার্স রিঅ্যাকশনটা হচ্ছে ইটস নট কমন অ্যাকচুয়ালি, ফর সাম পেশেন্ট ইউ উইল সি দিস অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড হুইচ ইজ সিভিয়ার রেসপন্স আফটার হ্যাভিং দিস ড্রাগ, ঠিক আছে? এবং ইট টেক্স ইউ টু স্টপ ইউর, কি বলা যায় এটাকে, drug, otherwise decrease the amount of dose that you are actually consuming, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, অ্যাডভার্স রিঅ্যাকশন হলে হয় ড্রাগটা স্টপ করে দিতে হবে, আদারওয়াইজ ড্রাগের ডোজটা কমায় দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মনিটর ফর ড্রাগ ইন্টারেকশন। এখন ড্রাগ ইন্টারেকশন ইটস এ মানে বিগ থিং অ্যাকচুয়ালি। ড্রাগ ইন্টারেকশন জিনিসটা অনেক ধরনের ইন্টারেকশন হয়, যেমন হচ্ছে ড্রাগের সাথে ফুডের ইন্টারেকশন হয়, ড্রাগ ড্রাগ ইন্টারেকশন হয়। তো এই যে ইন্টারেকশন গুলা তোমার এটাও বলে দিতে হবে যে আমরা অনেক সময় বলি না যে খাওয়ার আগে খাবেন, খাওয়ার পরে খাবেন, খাওয়ার আগে খেলে 1 ঘন্টা আগে খাবেন, খাওয়ার পরে খেলে 2 ঘন্টা পরে খাবেন, তারপর এই ড্রাগের সাথে এই ড্রাগটা নেওয়া যাবে না, 6 ঘন্টা পরে নিতে হবে, একটা ড্রাগ নেওয়ার 6 ঘন্টা পরে আরেকটা ড্রাগ নিতে হবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে মেনলি করা হয় হচ্ছে ড্রাগ ইন্টারেকশনটাকে কি করার জন্য, মানে যাতে ড্রাগ ইন্টারেকশনটা আমরা ওভারলুক বা আমরা এটাকে কাটায় উঠতে পারি। কারণ হচ্ছে যখন অনেক জায়গায় আছে যখন খাওয়ার পরে খাবা দেখা গেছে যে তোমার কি হবে, হয় যেমন এই যে আমরা যদি আমরা ইসের কথাই বলি, পিপিআই এর কথাই বলি, মানে প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো আছে, গ্যাস্ট্রিকের ওষুধ, আমরা দেখি যে কিছু কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আছে যেগুলো হচ্ছে খাওয়ার আগে খাওয়া লাগে। যেমন একটা উদাহরণ যদি বলি তাহলে হচ্ছে স্যাক্লো,
স্যাকলো আমরা কি করি, খাওয়ার আগে খাই না? জি স্যার। জি স্যার। কেন খাই? কারণ হচ্ছে খাওয়ার পরে খাইলে ওইটা খুব একটা কাজ করবে না, কারণ এটা খাবারের সাথে ইন্টারেক্ট করে তার ইফেক্ট ঠিকভাবে দিতে পারবে না। বাট আমরা যদি আরেকটা আছে যেমন র্যাবিপ্রাজল, যেটা তো র্যাবিপ্রাজল বা র্যাব 20 বলা হয়, তারপর র্যাবিপ্রাজলের অনেকগুলোই আছে তোমার বাজারে, যেমন হচ্ছে ফিনিক্স। এগুলো হচ্ছে তোমার মেইনলি যেটা হয় যে এরা হচ্ছে খাওয়ার পরে খাইলেও সমস্যা নাই, এরা খাওয়ার পরে খাইলেও খাবারের সাথে খুব একটা ইন্টারেকশন করে, ঠিক আছে? তারপর অনেক ধরনের অ্যান্টিবায়োটিক্স আছে, যে অ্যান্টিবায়োটিক্স অবশ্যই তোমার কি করতে হবে, খাওয়ার পরে খাইতে হবে, খাওয়ার আগে খাওয়া যাবে না। মানে সব না, কিছু ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক্স খাওয়ার পরে খাইতে হয়। তো এই যে ব্যাপারগুলা, এগুলো আমরা মেইনলি ফলো করি কারণ হচ্ছে ড্রাগ ইন্টারেকশন যাতে আমরা ওভারলুক করতে পারি বা আমরা এটাকে কাটায় উঠতে পারি, এবং এই জিনিসগুলোকে মনিটর করা, কেউ যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে কেন ফেস করলো এই জিনিসটাকেও মনিটর করে কে, ফার্মাসিস্ট। তারপর হচ্ছে যে যখন ওটিসি ড্রাগ তো আমরা জানি ওভার দ্য কাউন্টার, তাই না? ওটিসি ড্রাগ জানি তো নাকি? না স্যার, নতুন টার্ম। ও, ওকে। সো ওটিসি ড্রাগ হচ্ছে সেই ড্রাগ, যে ড্রাগটা তুমি ফার্মাসিস্টে গিয়ে ডিরেক্টলি ফার্মাসিস্টকে বলতে পারবা যে আমাকে এটা দেন, এবং সে তোমাকে দিয়ে দিবে। যদিও বাংলাদেশে সব ড্রাগই ফার্মাসির দোকানে গেলে দিয়ে দেয়, বাট বাইরের দেশে এগুলোর রেগুলেশন আছে যে কিছু ড্রাগ আছে তোমাকে প্রেসক্রিপশন ছাড়া কিনতেই পারবা না, সেটাকে আমরা প্রেসক্রিপশন ড্রাগ বলি। তোমাকে অবশ্যই প্রেসক্রিপশন নিয়ে যাইতে হবে, তারপর তোমাকে ফার্মাসিস্ট ড্রাগটা দিবে। বাট ওটিসি খুবই কমন একটা টার্ম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, সেটা হচ্ছে কি ওভার দা কাউন্টার। তার মানে তোমার এই ড্রাগ গুলা কেনার জন্য কোনো ধরনের প্রেসক্রিপশনের দরকার নেই, তুমি জাস্ট যাবা ডাক্তারকে বলবা যে বা ফার্মাসিস্টকে বলবা যে আমার এই ড্রাগটা লাগবে, সে তোমাকে দিয়ে দিবে, যেমন প্যারাসিটামল কাইন্ড অফ থিং, বা তোমার হচ্ছে কৃমির ওষুধ। এই জিনিসগুলো তুমি ওভার দা কাউন্টার কিনতে পারবা, ঠিক আছে? কিন্তু ঘুমের ওষুধ কিনতে পারবে না, কারণ ঘুমের ওষুধ খেয়ে অনেকে সুইসাইড করে, সো দিস ইজ এ প্রেসক্রিপশন ড্রাগ, ঠিক আছে? তো এই যে, এবং নার্কোটিক ড্রাগ আছে অনেক, আরো অনেক ধরনের অ্যান্টিবায়োটিক্স, ইউ হ্যাভ টু হ্যাভ প্রেসক্রিপশন টু বাই দিস থিংস অ্যাকচুয়ালি। সো ওভার দ্য কাউন্টার বলতে বোঝায় যে ড্রাগগুলো কেনার জন্য তোমার কোনো ধরনের প্রেসক্রিপশন লাগবে না, ইউ ক্যান বাই দিস ড্রাগ এনি টাইম, এনিহোয়ার, এনি প্লেস, ঠিক আছে? সো এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ। এবং ওভার দ্য কাউন্টার ড্রাগ যখন ফার্মাসিস্ট কোনো একজন পেশেন্টকে দিবে, তখন সে ওই পেশেন্টকে যেটা করবে যে তাকে মনিটর করবে, তাকে অ্যাডভাইস করবে যে কিভাবে ড্রাগটাকে ইউজ করা লাগে, এই ব্যাপারে তাকে একটু হেল্প করে দিবে। আর লাস্ট যে থিংটা আছে সেটা হচ্ছে যে অন্যান্য যে হেলথ কেয়ার প্রোভাইডার আছে, স্পেশালি ফার্মাসিস্ট, ডাক্তার, তারা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড নার্স, তারা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কাজ করে। সো একজন আরেকজনকে ইনফরমেশন শেয়ার করবে। যেমন মনে করো তুমি একজন ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়ে কোনো একজন ফার্মাসিস্টের কাছে গেলা, তখন ওই ফার্মাসিস্ট ওই ডাক্তারকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করবে যে আপনি যে এই পেশেন্টকে এই ড্রাগটা দিচ্ছেন তার তো আসলে আন্ডারলাইং অন্য একটা প্রবলেম আছে, সো এই ড্রাগটা না দিয়ে আপনি যদি ওই ড্রাগটা সাজেস্ট করতেন, জাস্ট সাজেশন না, কাইন্ড অফ দুইজন একজন একজনের সাথে ডিসকাস করে নেবে যে সবকিছু ঠিক আছে কিনা। এখন কথা বলছি, তো এগুলো হচ্ছে মোটামুটি ফার্মাসিস্ট এখন রোল প্লে করে এইসব সেক্টর গুলাতে। এটুকুর মধ্যে কোনো কোশ্চেন? হুম, নো স্যার। ঘুম পাইতেছে? হ্যাঁ, বোরিং হয়ে যাচ্ছে নো নাকি? স্যার। বোরিং হলে বলো। কয়টা বাজে? 10টা 58। আচ্ছা, তো এ হচ্ছে মোটামুটি আমাদের ফার্মাসিস্টদের রোল এখন। আর তারপরে যে জিনিসগুলো আছে, যে দেখো ফার্মাসিস্ট কোথায় কোথায় কাজ করতে পারে, আমরা যদি পরের স্লাইডটাতে যাই, বর্তমানে ফার্মাসিস্ট কোথায় কোথায় কাজ করতে পারে, যেমন হচ্ছে কমিউনিটি ফার্মাসি। কমিউনিটি ফার্মাসি কি জিনিস ওইটা আমরা একটু পরে দেখবো। হসপিটাল ফার্মাসি, ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি, প্রাইমারি কেয়ার ফার্মেসি, একাডেমিক ফার্মেসি, যেটা আমরা অলরেডি করতেছি। সো এইগুলাতে হচ্ছে মেইনলি ফার্মাসিস্ট কাজ করে। এছাড়াও হচ্ছে ভেটেরিনারি ফার্মাসি আছে, মিলিটারি ফার্মাসি, ফার্মাসিস্ট, রেগুলেটরি অ্যাফেয়ার্স, যেটা হচ্ছে ফার্মেসি কাউন্সিলে যদি কেউ কাজ করে, বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে ইয়ে আছে ওইটাতে, কেয়ার হোম, হোম কেয়ার ফার্মাসিতে কাজ করতে পারে, প্রিজন বা জেলখানায় কাজ করতে পারে, অথবা পোর্টফোলিও ক্যারিয়ার। পোর্টফোলিও ক্যারিয়ার মানে হচ্ছে তুমি একাধারে পার্ট টাইম, মেইন জব, মানে কয়েকটা জবকে একসাথে কি করবা, ক্যারি আউট করবা, সেটাকে পোর্টফোলিও ক্যারিয়ার বলা হয় অ্যাকচুয়ালি। যে তুমি হচ্ছে কোন একটা কমিউনিটি ফার্মাসিতেও কাজ করবা, দেখা যাচ্ছে দিনের বেলা হসপিটালে কাজ করো হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে, রাতের বেলা এসে কোন একটা ওষুধের দোকানে কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে কাজ করো। সো দিস ইজ এ কাইন্ড অফ পোর্টফোলিও ক্যারিয়ার, যেটা হচ্ছে তোমার কি কম্বিনেশন অফ টু অর মোর দেন ওয়ান অ্যাকচুয়ালি ক্যারিয়ার আর কি, ঠিক আছে?
আচ্ছা, তারপরে হচ্ছে কমিউনিটি ফার্মাসিস্ট। কমিউনিটি ফার্মাসিস্ট মেইনলি হচ্ছে তোমার এই যে যারা হচ্ছে কোন একটা কমিউনিটির একবারে ক্লোজ টাচে থেকে কাজ করে, তার মানে হচ্ছে আমরা কমিউনিটি ফার্মাসি বলতে মেইনলি আমাদের এক্ষেত্রে ওষুধের দোকানগুলোকে বুঝি যেটা আমাদের আশেপাশে থাকে। এবং বাংলাদেশের ওষুধের দোকানে শুধুমাত্র তো একজন, ওরা তো আসলে সি গ্রেড ফার্মাসিস্ট, অনেক ক্ষেত্রে ফার্মাসিস্ট হয়ও না, তো তারা কাজ করে। কিন্তু মেইনলি বাইরের দেশে যেটা হয়, এখানে ফার্মাসিস্ট কাজ করে এবং ফার্মাসিস্টের সাথে কিছু টেকনিশিয়ানও কাজ করে কমিউনিটি ফার্মাসি গুলোতে, কারণ ওইখানে প্রেসক্রিপশন যে ড্রাগ গুলো আছে সেগুলোর মধ্যে কিছু ড্রাগ হচ্ছে অলরেডি তৈরি করা থাকে, যেটা তাদের পেশেন্টকে ডিসপেন্স করে দেওয়া হয়। ইন দ্য মিন টাইম যেটা করা হয় সেটা হচ্ছে কি, কিছু কিছু ড্রাগ আছে যেগুলো ইনস্ট্যান্ট তৈরিও করে দেওয়া হয়। তো এই ব্যাপারগুলো হচ্ছে মেইনলি কমিউনিটি ফার্মাসিস্ট করে। তো আমরা দেখি কমিউনিটি ফার্মাসিস্টের রোল কি, যে কমিউনিটি ফার্মাসিস্টের কাজ হচ্ছে যে ডিসপেন্স ড্রাগস, তার মানে হচ্ছে ড্রাগ ডিসপেন্স করবে, পেশেন্ট যখন আসবে ডিজিজ নিয়ে তাকে ড্রাগ ডিসপেন্স করে দেবে। এবং এছাড়াও হচ্ছে কি করবে, পেশেন্ট কেয়ার ইনিশিয়েটিভের সাথে সে ইনভলভ থাকবে। এবং এই পেশেন্ট কেয়ার ইনিশিয়েটিভের সাথে সে ইনভলভ থাকার কারণে সে কি করবে, ডিজিজ আইডেন্টিফিকেশন এবং হচ্ছে প্রিভেনশনে হেল্প করবে পেশেন্টকে। এছাড়াও পেশেন্টের যে কেয়ার রিলেটেড যে যে কাজগুলো ফার্মাসিস্ট করে থাকে কমিউনিটি ফার্মাসি গুলোতে, তার মধ্যে ফার্স্ট যে কাজটা আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইমিউনাইজেশন। তার মানে হচ্ছে কি করবে, ইমিউনাইজেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে কি ভ্যাকসিনেশন। তার মানে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেয় বাচ্চাদেরকে, বা আমরা বড় হয়ে বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিছি, যেমন হচ্ছে টাইফয়েডের ভ্যাকসিন, তারপর হচ্ছে হ্যাপাটাইটিস এর ভ্যাকসিন, এখন আবার এই যে করোনার ভ্যাকসিন আসতেছে। তো এই ভ্যাকসিন গুলা অ্যাডমিনিস্টার করাটাও ফার্মাসিস্ট করতে পারে। তারপর হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রনিক কেয়ার আছে, পেশেন্ট আছে, যেমন হচ্ছে হাইপার টেনশনের পেশেন্ট, ডায়াবেটিস এর পেশেন্ট, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সাথেও তাদেরকে বিভিন্ন ধরনের এডুকেশন দেয়া লাগে, যে কিভাবে কি করবেন আপনি, তারপর কিভাবে আপনার খাওয়া, বিশেষ করে যেমন মনে করো রোজার মাস চলে আসলো, তাকে আপনি একজন ডায়াবেটিক পেশেন্টকে তার ডায়েট সম্পর্কে, যে সে কখন কখন তার ইনসুলিনটা নিবে, এই ব্যাপারগুলোতে তাকে হেল্প করা। এবং হচ্ছে কোন একজন মানুষকে বা কোন একজন পেশেন্টকে তার লাইফ স্টাইল মডিফিকেশন বা লাইফ স্টাইল চয়েস এবং হচ্ছে ডাইটারি সাপ্লিমেন্ট, তার মানে খাবারের যে রুটিন হওয়া উচিত বা তার খাবারের সাথে কি কি ধরনের খাবার তার কনজিউম করা উচিত, এই রিলেটেড ব্যাপারগুলো হচ্ছে কমিউনিটি ফার্মাসিস্ট ডিল করে। এখন যদি একজন কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে তুমি কি করো, মনে করো একটা বিজনেস শুরু করছো এজ এ ফার্মাসিস্ট, তোমার যেহেতু ফার্মাসি নলেজ আছে, সো তুমি থিঙ্ক করলা যে উম, তুমি একটা বিজনেস শুরু করবে। সো বিজনেস শুরু করার ক্ষেত্রে তোমার যে যে জিনিসগুলো তোমাকে ডিল করতে হবে, যে বিভিন্ন ধরনের, যে আমরা বললাম যে ফার্মাসিস্টের সাথে টেকনিশিয়ানও কাজ করে কমিউনিটি ফার্মাসি গুলোতে, সো তাদেরকে হায়ার করতে হবে তোমাকে, এবং তাদেরকে সুপারভাইজ করতে হবে। এবং বাহিরের দেশে যখন বাহিরের দেশে তো সবারই ইন্স্যুরেন্স করা থাকে, হেলথ ইন্স্যুরেন্স। সো যখন হেলথ ইন্স্যুরেন্স গুলো নিয়ে আসে কোনো একজন মানুষ বা কোনো একজন ব্যক্তি, তখন ওই হেলথ ইন্স্যুরেন্সটাকে হচ্ছে তোমার কি করা, যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তার হেলথ ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভেট করা, বা হেলথ ইন্স্যুরেন্স যেহেতু আছে তাহলে তাকে ওই টাকাটা পে করতে হবে না, ইন্স্যুরেন্স কোম্পানি তার চিকিৎসার বা ট্রিটমেন্টের খরচটা বিয়ার করবে। সো এই যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যে যোগাযোগটা, এটাও হচ্ছে ফার্মাসিস্ট করে। আর হচ্ছে মেনটেন ইনভেন্টরি, তার মানে হচ্ছে যে সব ড্রাগের সাপ্লাই অলরেডি বা আছে কিনা, বা পর্যাপ্ত পরিমাণে সব ড্রাগ তার দোকানে আছে কিনা, এই জিনিসগুলো কি করবে, সে মেনটেন করবে বা সুপারভাইজ করবে। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। জি Yes, স্যার। sir. স্যার হেলথ ইন্স্যুরেন্সটা স্যার আমাদের দেশে নাই স্যার। হেলথ ইন্স্যুরেন্স আমাদের দেশে অনেক, কি বলে, ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করে যে তারা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে, বাট খুবই সামান্য। বাইরের দেশে এটা দেখা গেছে ম্যাক্সিমাম তোমার ট্রিটমেন্ট কস্ট বিয়ার করবে। যেমন আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে ইউএসএ তে ও অ্যাক্সিডেন্ট করছে, ওর গাড়ি কিনছে $1,000 দিয়ে। ঠিক আছে, ওদের দেশে তো গাড়ির দাম কম, তো ও গাড়ি কিনছে $1,000 দিয়ে। ওর ইন্স্যুরেন্স ছিল শুরুতে হচ্ছে $80 প্রত্যেক মাসে থাকে ইন্স্যুরেন্সের ব্যাপারটা কিরকম আমি বলি তোমাকে, প্রত্যেক মাসে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পে করতে হবে। যেমন মনে করো $80 মনে করো, সাপোজ ফর এক্সাম্পল। হেলথ ইন্স্যুরেন্সটা একটু বেশি থাকে, ওইটা মনে হয় $200 না $300 করে থাকে পার মান্থ। বাট এমনিতে এই যে ওদের তো সবকিছু ইন্স্যুরেন্স করা,
তো গাড়ির ক্ষেত্রে দেখা গেছে যেটা হচ্ছে যে ওকে ইন্স্যুরেন্স করা লাগছে। তো ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে প্রত্যেক মাসে তাকে $80 করে দেয়া লাগবে, অ্যাজ লং এজ তার কোনো প্রবলেম ফেস না করা লাগে। যেমন মনে করো তোমার ইন্স্যুরেন্সটা হচ্ছে কাইন্ড অফ সেফটি, যে তুমি ইন্স্যুরেন্স করে রাখছো, প্রত্যেক মাসে $80 করে দিচ্ছ। এটা তোমাকে কোনো বেনিফিট দিবে না যতদিন পর্যন্ত না তুমি অ্যাক্সিডেন্ট করবা। বাই এনি চান্স তোমার গাড়িটা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, যেমন ও মাঝখান দিয়ে অ্যাক্সিডেন্ট করছিল, পরে ওর মনে হয় $4,500 জরিমানা হয়েছিল। ওর গাড়ির দামই $1,000, ওর জরিমানা হয়েছিল $4,500। পরবর্তীতে ওই পুরা টাকাটাই হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করছে, কারণ একজনের পক্ষে $4,500 ইটস এ হিউজ থিং আসলে। তো ও বলতেছিল যে এটা আসলে ইন্স্যুরেন্স থাকার কারণে খুব হেল্প হয়েছে। এবং এই যে মাঝখান দিয়ে ফ্লয়েড যে মারা গেল তোমার কৃষ্ণাঙ্গ, অনেকগুলা দোকানে দেখছো না যে মানুষজন দোকান ভেঙে টেঙে নাইকি তারপর হচ্ছে বিভিন্ন শোরুম থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। এতে তো বিজনেসে প্রচুর লস। এখন সবগুলো বিজনেসই অ্যাকচুয়ালি কি করা, ইন্স্যুরেন্স করা। তো এই যে যত যত ক্ষতি হয়েছে সব ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করবে, ঠিক আছে, যাদের যাদের ইন্স্যুরেন্স করা আছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে মেনলি ওদের দেশে এটা খুবই, যেমন তোমার এটা হচ্ছে ইউএস এর কথা বললাম। আর ইউরোপে এমনিতে হেলথ ইন্স্যুরেন্স নর্মালি ফ্রি থাকে, কারণ ওরা নাগরিকদের অনেক সুযোগ সুবিধা দেয়। সো ওদের ক্ষেত্রে ট্রিটমেন্টের এই কস্ট গুলা কাইন্ড অফ ফ্রি থাকে ইউরোপে, তাদের দেশের বেকার নাগরিক। বেকার ভাতায় 70,000 টাকা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অনেক ফ্যাসিলিটিস দেয়। আমার একটা ফ্রেন্ড আছে এস্তোনিয়াতে, ও বললো যে ওর কোনো ধরনেরই লাগে না, মানে হেলথ ইন্স্যুরেন্স লাগে না, এবং এটা আসলে অনেক বড় একটা হেল্প আসলে। আর হেলথ ইন্স্যুরেন্স না থাকলে তো ওইসব দেশে ট্রিটমেন্ট নেওয়া খুবই কস্টলি, অনেক টাকার ব্যাপার। তো এই হচ্ছে অবস্থা আর কি। বাংলাদেশে তো ওই যে মাঝখান দিয়ে হেলথ ইন্স্যুরেন্স কথা বলতেছিল যে হেলথ ইন্স্যুরেন্সের আওতা নিয়ে আসবে সবাইকে। এগুলো হচ্ছে নাগরিক সেবা দেয় আর কি। যেই সব দেশ অবশ্য যত নাগরিক সেবাই দেয়, যেমন ইউএসএ তে প্রত্যেকটা জিনিসের ট্যাক্স, এত পরিমাণ ট্যাক্স অ্যাড করে রাখা যে তোমার মনে হবে সারাদিন ট্যাক্সই দিচ্ছ, আবার ফ্যাসিলিটিসও দিচ্ছে মানুষকে। তো এই তো এটাই হচ্ছে কথা। আচ্ছা, তারপরে দেখো হসপিটাল ফার্মাসি। হসপিটালে ফার্মাসিস্টদের রোল কি কি হইতে পারে? হসপিটাল ফার্মাসিস্ট হচ্ছে আমরা যেটার জন্য অনেক চিল্লাচ্ছি যে হসপিটাল ফার্মাসিস্ট দরকার, হসপিটালে ফার্মাসিস্ট নিয়োগ করা লাগবে। তো ফার্মাসিস্ট হসপিটালে নিয়োগ করার পর সে আসলে কি কি করবে? সে ওরাল মেডিকেশন ডিসপেন্স করবে, এবং হচ্ছে প্যারেন্টেরাল মেডিকেশন আমরা গতদিন বলছি কি জিনিস, এটা সে তৈরি করবে এবং পেশেন্টকে সে দিবে। এছাড়াও সে যেটা করবে যে স্পেশাল তার কোন ধরনের অ্যাডভান্স ট্রেনিং থাকতে পারে, যে কোনো একজন ফার্মাসিস্ট সে ইন দা মিন টাইম সে মনে করো ফিজিওথেরাপিস্ট, সো হসপিটালে সে ফিজিওথেরাপিও দিতে পারে যদি তার স্পেশালাইজড ওই ধরনের ট্রেনিং থাকে। তারপর হচ্ছে পেশেন্টকে এডুকেট করা, কাউন্সিলিং করা, তারপর হচ্ছে ড্রাগ রিলেটেড ইনফরমেশন পেশেন্টের সাথে শেয়ার করা, এবং কোন একটা ডিপার্টমেন্ট যদি সে অ্যাডমিনিস্টার করে, সে ফর এক্সাম্পল সে কোনো একটা মনে করো হসপিটাল ফার্ম, যেমন ঢাকা মেডিকেলের মনে করো ফার্মাসির যে ইয়াটা আছে, বা ঢাকা মেডিকেলের যে প্রত্যেকটা মেডিকেলের তো একটা স্টোর আছে ফার্মাসির, তো সে যদি ওই স্টোরটা দেখাশোনা করে তাহলে ওই স্টোরটা কিভাবে সে দেখবে বা সুপারভাইজ করবে, এটার জন্য পলিসি ডেভেলপ করা, এবং ওই স্টোরে ঠিকভাবে ড্রাগ আছে কিনা ওই ড্রাগ পারচেজ করে ওইগুলাকে স্টোর করে রাখা। এছাড়াও হচ্ছে হসপিটালের ওই স্টোর থেকে তো বিভিন্ন ডিপার্টমেন্টে ড্রাগ নিয়ে যাওয়া হয়, সো ওই ব্যাপারগুলোকে সে মনিটর করবে। এই ব্যাপারগুলো হচ্ছে মেইনলি হসপিটাল ফার্মাসিস্টের কাজ। যদি তুমি হসপিটাল ফার্মাসিতে নিয়োগ পাও তাহলে তোমাকে এই কাজগুলো করতে হবে। যে মেইনলি বাংলাদেশে যদি হয় তাহলে তোমাকে এই লাস্টের যে কাজগুলো আছে, তুমি ওই যে হসপিটালের যে ইয়াটা আছে, ফার্মাসিটা আছে, সেখানে তুমি বসবা, দেখবা যে সেখানে সব ড্রাগ ঠিকঠাক ভাবে আছে, স্টোর করা আছে কিনা, না থাকলে ওইটার জন্য টেন্ডার দিবা, ঠিক আছে, এবং টেন্ডার দিয়ে ওই ড্রাগ গুলাকে স্টোর করাবা, এবং ড্রাগ গুলা ওই জায়গা থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঠিকভাবে যাচ্ছে কিনা, ইন বিটুইন কোনো চুরি হয়ে গেল কিনা, এই জিনিসগুলা দেখবা আর কি অ্যাকচুয়ালি। বাট এটার পাশাপাশি তো আরো কিছু কাজ, যে যে উপরের যে কাজগুলো, যেমন হচ্ছে কোন একটা প্রেসক্রিপশন একজন ডাক্তার যখন করবে তখন তোমার এটা দেখা যে প্রেসক্রিপশনটাতে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে ডাক্তারের সাথে কথা বলে ঠিক করা। তো এই ব্যাপারগুলো হয়তো বা এখন বাংলাদেশে হইলেও হসপিটাল ফার্মাসি তোমাকে দিবে না আর কি তোমার হাতে। সেটা তো তাহলে স্যার স্টোর কিপিং এর মতো হয়ে গেল। স্টোর কিপিং টাইপই হয়ে যাবে কাইন্ড অফ, আমার মনে হয় আর কি, পার্সোনাল বিলিফ থেকে বললাম, কারণ ডাক্তাররা কখনোই তোমাকে ওই জায়গায় অ্যাক্সেস দেবে না যে ডাক্তার প্রেসক্রিপশন করার পরে তুমি এটা পড়বা, কাইন্ড অফ দিবে না, এখন ওই মেন্টালিটি আমাদের হয় না।
স্যার হসপিটাল ফার্মেসিস্ট স্যার হইলেও লাভ কি স্যার? আমাদের বেতন তো স্যার কতই হইতে পারে, এই জিনিস নিয়ে এত চিল্লাপাল্লা করার কি আছে বুঝি না স্যার। হ্যাঁ, এখন হসপিটাল ফার্মাসিস্টে যদি তোমার নাইন্থ গ্রেডের মধ্যে ফেলে দেয় তাহলে তোমার বেতনটা তো ওই যে নাইন্থ গ্রেডের স্কেলেই পাবা তুমি। এখন সবসময় কিন্তু অ্যাকচুয়ালি কি বেতনটা ম্যাটার করে না। এখন তোমাকে যদি আমি যে কাজটার কথা বললাম এই কাজটা করায় তোমাকে দিয়ে, মনে করো তুমি এটাও পড়লা স্যার ফার্মাসি, তুমি করতেছো স্টোর কিপিং, তখন কেমন লাগবে তোমার? একদম যে স্যার জব একদম, এইটাই জব স্যার। স্যাটিসফ্যাকশনই থাকবে না। দেখা গেল পরে কি হবে, ওই ওষুধের দোকান থেকে ওই ওষুধ চুরি চুরি করে বেচতেছো, তুমি মোরালি ডিগ্রেডেড হয়ে গেছো। ঠিক আছে, হতাশা। কথা বুঝছো? ডিপ্রেশন এটাই ডিপ্রেশনে করবে, পড়ে ওই যে গেছে। বিভিন্ন দামি দামি ইনজেকশন আছে ইয়ে আছে, এগুলা বাইরে বাইরে বিক্রি করবে পরে চুরি চুরি করে। এইটাই স্যার। সব জায়গায় তো দুর্নীতি বাংলাদেশে, বুঝো না? তাহলে দেখা গেল ওইটা করবে। তো হসপিটাল ফার্মাসির জন্য এখনো এখনো আসলে আমাদের এডুকেশন সিস্টেমটাও ওইভাবে ডেভেলপড না, কারণ এখানে তোমাকে যদি হসপিটাল ফার্মাসি, আসলেই যেমন বাহিরের দেশে যারা হসপিটাল ফার্মাসিতে কাজ করে তাদের যে কি পরিমাণ রিকোয়ারমেন্ট, হসপিটাল ফার্মাসিস্ট তো অনেক কঠিন। মানে ওইটা তো ইউএসএ তে যেমন হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে ওদের স্টুডেন্ট ছাড়া কাউকে নিয়োগ দেন না, মানে ওই দেশের হইতে হবে, এবং রেসিডেন্সি বলা হয় আর কি, ওটার জন্য রেসিডেন্সি লাগবে তোমার। আর কমিউনিটি ফার্মাসিতে নিয়োগ দেয়, বাট কমিউনিটি ফার্মাসিতেই কাজ করার জন্য যে যে কি পরিমাণ মানে প্রসেসের ভিতর দিয়ে যাওয়া লাগে, তাদেরকে কতগুলো পরীক্ষা দেওয়া লাগে, এবং তাদেরকে একটা টাইম লিমিট পর্যন্ত এই কমিউনিটি ফার্মাসিতে ইন্টার্নশিপ করা লাগে, যেমন 6 মাস 1 বছর, স্টেট ওয়াইজ ভ্যারি করে। ওদেরকে মেইনলি 2টা পরীক্ষা দেওয়া লাগে, শুরুতে 2টা পরীক্ষা দেওয়া লাগে, তারপর একটা ইন্টার্নি আছে। এটা আমি কানাডার কথা বলতেছি। কানাডাতে অনেক হসপিটাল ফার্মাসিস্ট মানে কি কমিউনিটি ফার্মাসিস্ট আছে যারা হচ্ছে বাংলাদেশ গ্রাজুয়েট, ফার্মাসি গ্রাজুয়েট, অনেকেই কাজ করতেছে কানাডাতে কমিউনিটি ফার্মাসিস্ট হিসাবে। বাট হসপিটাল ফার্মাসিটার জন্য রেসিডেন্সি লাগে আমি যেটুকু জানি। এবং কমিউনিটি ফার্মাসির জন্য শুরুতে তোমাকে 2টা পরীক্ষা দিতে হয়। 2টা পরীক্ষা দেওয়ার পরে তোমার 6 মান্থ একটা ইন্টার্নশিপ থাকে, ওই 6 মান্থ ইন্টার্নশিপটা কোন একটা অর্গানাইজেশনের আন্ডারে হয়, এবং ওইটা হওয়ার পরবর্তীতে গিয়ে হচ্ছে তুমি পারমিশন পাবা, এবং এটা হচ্ছে রিনিউ করা লাগে। এই সার্টিফিকেটটা তোমাকে যেটা দিবে, তোমার নলেজটা কিছুদিন পর পর পরীক্ষা দিয়ে দিয়ে রিনিউ করা লাগে, যে তোমার ইউ আর কোয়ালিফাইড স্টিল নাও। এবং এটা হচ্ছে ওই যে কাইন্ড অফ যে নেভিতে, বা নেভিতে না, মেরিনে যারা কাজ করে, মেরিনার যারা আছে তারাও কিন্তু ওই তাদের সার্টিফিকেট রিনিউ করা লাগে প্রতি 3 বছর পর পর পরীক্ষা দিয়ে দিয়ে। তো খুবই কঠিন কাজ, যেটা আসলে বাংলাদেশে আমরা ওইভাবে পড়িও নাই, আর এটা আসলে এখন ওইভাবে চিন্তা করে লাভ নেই আসলে। ফিউচারে হয়তো হবে, আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচার, আগে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, পড়াশোনার সিলেবাস থেকে শুরু করে এভরিথিং কেস বেস পড়াশোনা করাইতে হবে। যে পেশেন্ট এই প্রবলেম নিয়ে আসছে, তুমি এখন তাকে কি ড্রাগ দিবা, ঠিক আছে, তার এই সমস্যা আছে, তার ডিজিজ এটা, তার আন্ডারলাইং সমস্যা এইগুলা, এখন তুমি তাকে কোন ড্রাগটা দিলে ভালো হবে, এরকম কেস বেস পড়াশোনা করানো লাগবে, যেটা আমাদের দেশে হয় না অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপরে হচ্ছে হোম হেলথ কেয়ার ফার্মাসিস্ট। এটা হচ্ছে মেইনলি ফার্মাসিস্ট কি করবে, ড্রাগ যেটা তৈরি করবে সেটা হচ্ছে মেইনলি হোম বা বাসায় ডেলিভারি করার জন্য, এবং এর ভিতরে যেই ড্রাগ গুলো সে মেইনলি ইনক্লুডেড করবে, যেমন হচ্ছে আইভি ফ্লুইড, যেটা আইভি নিউট্রিশন, স্যালাইন, যেটা গ্লুকোজ স্যালাইন সে ফর এক্সাম্পল, যে সে কি করবে গ্লুকোজ স্যালাইন দিবে কোনো একটা পেশেন্টকে, যেটা বাসায় দেওয়া হবে, অ্যান্টিবায়োটিক্স, ক্যান্সার কেমোথেরাপি, আর হচ্ছে পেইন মেডিকেশন, এই জিনিসগুলো সে হচ্ছে বাসা, মেন কথা হচ্ছে হোম হেলথ কেয়ার ফার্মাসিস্ট বলতে বোঝাচ্ছে যে সে হেলথ কেয়ারটাকে বাসায় পৌঁছে দেবে পেশেন্টের কাছে। এবং এটা এখানেও সবগুলা স্টেজেই দেখো, এই পেশেন্ট এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেশেন্ট এডুকেশনের উপরে ডিপেন্ড করবে হচ্ছে সেফ মেডিকেশন। একজন পেশেন্টকে যদি তুমি কারেক্ট ডিসিশন বা রাইট ডিসিশন না দিতে পারো ডিউরিং প্রেসক্রিপশন, তাহলে যেটা হবে যে সে, তুমি যত ভালো ড্রাগই দাও, সে তার প্রপার ইউটিলাইজেশন না করার কারণে তার ওই ইফেক্টটা সে পাবে না। আর আরেকটা যেটা হচ্ছে, ড্রাগ দেওয়ার পরে পেশেন্ট থেকে যে রেসপন্সটা আসে, টাইম টু টাইম পেশেন্টকে অবজার্ভ করো যে তুমি যে ড্রাগটা দিচ্ছ তার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, নাকি কোনো ধরনের ফলই সে পাচ্ছে না। আচ্ছা, লাস্ট না, আরো একটা জিনিস আছে আমরা পড়বো, সেটা হচ্ছে যে অন্যান্য ফার্মাসিউটিক্যাল সেটিং যদি আমরা বলি, তাহলে এই যে এইচএমও হিসাবেও কাজ করতে পারে ফার্মাসিস্টরা। এইচএমও বলতে বোঝাচ্ছে হচ্ছে হেলথ মেইনটেনেন্স অর্গানাইজেশন। এটা মানে হচ্ছে তুমি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কাজ করবা, যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হেলথ
ইন্স্যুরেন্স করায়, তার মানে তাদের ওইখানেও হেলথ পার্সোনাল লাগবে যারা হচ্ছে এই ধরনের নলেজ গুলো রাখে। সো এইচএমও হিসাবে কাজ করার জন্য হচ্ছে ফার্মাসিস্টরা কি বলা যায়, এলিজিবল বলা যায়। তারপর হচ্ছে লং টার্ম কেয়ার থেরাপি। লং টার্ম কেয়ার থেরাপি বলতে বোঝাচ্ছে হচ্ছে ওই যে ক্রনিক কেয়ার ইউনিট যেগুলো থাকে হসপিটালের, যেমন যেসব জায়গাগুলোতে পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্টই ভর্তি হবে যাদের হচ্ছে যে প্রবলেম গুলো আছে সেগুলোর জন্য লং টাইম ধরে তাদেরকে কি করতে হবে, কেয়ার দিতে হবে। যেমন ডায়াবেটিক পেশেন্টের কথাই বললাম কিছুক্ষণ আগে, যদি ক্যান্সার পেশেন্ট থাকে তার ক্ষেত্রেও ক্রনিক কেয়ারের দরকার হয়। সো এগুলা সেক্টর গুলোতে হচ্ছে কাজ করতে পারে। এছাড়াও সাইকিয়াট্রি আর হচ্ছে তোমার কি ড্রাগ অ্যাবিউজ, এই ব্যাপারগুলোতেও সে কাজ করতে পারে, আর নার্সিং হোমে কাজ করতে পারে। সো এগুলো হচ্ছে মেইনলি ফার্মাসিস্ট কোন কোন সেক্টরে কাজ করতে পারে ওই সেক্টর গুলোর নাম দেয়া আছে। আর নিউক্লিয়ার ফার্মাসিস্ট মেইনলি হচ্ছে কি করবে, এখানে ফার্মাসিস্ট কাজ করবে যে ড্রাগ গুলা নিয়ে কি কি কাজ করবে, কাজের মধ্যে থাকবে হচ্ছে প্রকিউরমেন্ট, স্টোর, কম্পাউন্ড, ডিসপেন্স। তার মানে হচ্ছে প্রকিউরমেন্ট মানে হচ্ছে সে অর্ডার করবে ড্রাগটাকে, ড্রাগটা যখন আসবে তখন এটাকে স্টোর করে রাখবে, তারপর ড্রাগটা বানায় হচ্ছে পেশেন্টকে দিয়ে দিবে। এখন এখানে যে ড্রাগগুলো নিয়ে মেইনলি ফার্মাসিস্ট কাজ করবে সেই ড্রাগগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ ড্রাগ, যে ড্রাগগুলো হচ্ছে তোমার ডায়াগনোসিস পারপাজে ইউজ করা হয় অথবা থেরাপিউটিক পারপাজে ইউজ করা হয়। যেমন নিউক্লিয়ার ফার্মাসি বা নিউক্লিয়ার মেডিসিন নামে ঢাকা মেডিকেলে একটা ডিপার্টমেন্টই আছে, যেটার হেড হচ্ছে ডাক্তার এজাজ ছিল কিছুদিন আগে, ওই যে নাটক করে উনি ছিল। ওইখানে মেনলি হচ্ছে এই যে কেমোথেরাপিউটিক যে এজেন্ট গুলো আছে, ওই এজেন্ট গুলো নিয়ে কাজ করা হয়, রেডিও অ্যাক্টিভ যে এজেন্ট গুলো। এবং অনেক রেডিও অ্যাক্টিভ এজেন্ট আছে যেগুলো ডায়াগনস্টিক পারপাজেও ইউজ করা হয়। যেমন ক্যান্সার ডিটারমিনেশনে, ক্যান্সারের যে ডায়াগনোসিস প্রসেস আছে, একটা ডায়াগনোসিস প্রসেস আছে, নামটা কি জানো? আহ ওইখানে যেটা করা হয় মেইনলি আমি বলি তাহলে বুঝতে পারবা। ওইখানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ একটা কেমিক্যাল হচ্ছে পেশেন্টকে খাওয়ায় দেওয়া হয়, এবং ওই কেমিক্যালটা হচ্ছে যে যে জায়গাগুলোতে ক্যান্সার সেল আছে ওই ওই জায়গাগুলোতে কি করে বাইন্ড করে। তো তারপর খাওয়ানোর পরে ওই পেশেন্টের হচ্ছে রেডিও ইমেজিং করা হয়। ইমেজিং করে দেখা হয় যে কোন কোন জায়গাগুলোতে ড্রাগটা, যেহেতু রেডিও অ্যাক্টিভ ড্রাগ তার মানে ওই জায়গাগুলো হচ্ছে মার্কড থাকবে, কি বলা যায়, গ্লো করবে। তো ওই জায়গাগুলোতে বোঝা যায়, এটা দিয়ে মেইনলি বোঝা হয় হচ্ছে ক্যান্সারটা কতটুকু ছড়াইছে। তার মানে ক্যান্সার তো একটা সময় মেটাস্টেসিস হয়, পুরো বডিতে ছড়ায় যায়। এখন কোথায় কোথায় ছড়াইছে এইটা ডিটারমাইন করা হয় এই ধরনের রেডিও অ্যাক্টিভ এজেন্ট অ্যাডমিনিস্টার করার মাধ্যমে। যে ওই এজেন্টটা গিয়ে যে যে জায়গাগুলোতে ক্যান্সার সেল আছে সেই জায়গাগুলোতে বাইন্ড করবে, পরবর্তীতে ইমেজিং করে দেখবে যে আসলে কোথায় কোথায় বাইন্ড করছে। যে যে জায়গাগুলোতে বাইন্ড করছে ওই ওই জায়গাগুলোতে কি আছে, ক্যান্সার সেল আছে। বুঝতে পারছি? হ্যালো? ইয়েস স্যার। স্যার আবার একটু বলবেন। আচ্ছা, নিউক্লিয়ার ফার্মাসিস্টের কাজ কি? নিউক্লিয়ার ফার্মাসিস্ট হচ্ছে সেই ধরনের ড্রাগ গুলা নিয়ে ডিল করবে যেগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ। এখন আমরা বলছি রেডিও অ্যাক্টিভ ড্রাগ গুলা মেইনলি ইউজ করা হয় দুইটা পারপাজে, একটা হচ্ছে ডায়াগনোসিস পারপাস আর একটা হচ্ছে কি ট্রিটমেন্ট পারপাস। এখন ডায়াগনোসিসের একটা উদাহরণ দিতে গিয়ে আমি বলছিলাম যে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে একটা স্টেজ থাকে যেখানে ক্যান্সার সেলগুলোর মেটাস্টেসিস হয়ে যায়। আমরা বলি যে ক্যান্সারের মেটাস্টেসিস হয়েছে। মেটাস্টেসিস মানে হচ্ছে ক্যান্সার সেলগুলো ফুল বডিতে ছড়ায় গেছে। মনে করো একজন পেশেন্টের ক্যান্সারটা শুরু হয়েছিল একটা সার্টেন অর্গানে বা একটা সার্টেন পজিশন অফ হিজ অর হার বডি, পরবর্তীতে ওই জায়গা থেকে সেলগুলো পুরো বডিতে ছড়ায় পড়ে আর কি। তো এই ক্ষেত্রে যেটা করা হয় যে এই রেডিও ফার্মাসিউটিক্যালস বা রেডিও অ্যাক্টিভ এজেন্ট গুলাকে দিয়ে তার ওই মেটাস্টেসিসটাকে ডিটারমাইন করা হয়। তার মানে হচ্ছে ক্যান্সারটা কোন কোন জায়গায় ছড়াইছে এই জিনিসটা বের করা হয়। কিভাবে? যে ওই পেশেন্টকে এই রেডিও অ্যাক্টিভ এজেন্টটা দেওয়া হয় বা তার বডিতে অ্যাডমিনিস্টার করা হয়। অ্যাডমিনিস্টার করার পরে এই রেডিও অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালসটা বা কেমিক্যালসটার কাজ হচ্ছে সে যেই জায়গাগুলোতে ক্যান্সার মেটাস্টেটিক সেল আছে বা ক্যান্সার সেল আছে সেই জায়গাগুলোতে গিয়ে কি করবে, বাইন্ড করবে। ঠিক আছে, অন্য জায়গায় বাইন্ড করবে না। তো দেখা গেছে যে পেশেন্টকে দেওয়ার পরে পেশেন্টের বডিতে যে যে জায়গাগুলোতে ক্যান্সার সেল আছে কেমিক্যালটা ওই জায়গাগুলোতে গিয়ে কি করছে, বাইন্ড করছে। এবং পরবর্তীতে রেডিও ইমেজ, পরবর্তীতে ইমেজিং করা হয়। ইমেজিং বলতে হচ্ছে জাস্ট এক্স রে টাইপ মনে করো করা হলো। এক্স রে করার পরে দেখা হয় যে কোন কোন জায়গাগুলোতে যে যে জায়গাগুলোতে রেডিও অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস গুলা বাইন্ড করছে ওই জায়গাগুলো গ্লো করে, মানে আলো জ্বলার মতো এরকম দেখায় আর কি। তো এতে করে দেখা গেছে কি হয়, তুমি বুঝতে পারবা যে কোথায় কোথায় বাইন্ড করছে। তাহলে যে যে জায়গাগুলোতে বাইন্ড করছে সেই সেই জায়গাগুলোতে কি আছে, ক্যান্সার সেল আছে।
এটা একটা ডায়াগনোসিস প্রসেস আর কি, ক্যান্সার মেটাস্টেসিস ডিটারমিনেশনের, যে বডির কোথায় কোথায় ক্যান্সার সেলগুলো ছড়াইছে। তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এই রেডিও অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস গুলো নিয়েও হচ্ছে ফার্মাসিস্ট কি করে কাজ করে অনেকে। আর ফার্মাসি এডুকেশন যদি বলি, তাহলে ফার্মাসি এডুকেশন বাংলাদেশে বর্তমানে 5 বছর অনেক জায়গায় আছে, যেটা ফার্মডি নামে পরিচিত হওয়ার কথা ছিল, যদিও এখনো হয়নি, ডিগ্রি চেঞ্জ। আমরা এখনো বি ফার্ম নামে পরিচিত আছি, বাট ইন্ডিয়া পাকিস্তানে 5 বছর ফার্মাসি পড়ানো হয় এবং তাদের ডিগ্রি হচ্ছে ফার্মডি। আর বাহিরের দেশে কিছু কিছু জায়গায় 5 বছর আছে, কিছু কিছু জায়গায় হচ্ছে 6 বছর আছে। ইউএস এর কথা যদি বলি, ইউএসএ তে তোমার হচ্ছে আগে প্রি ফার্মেসি নামে 2 ইয়ারের একটা কোর্স করা লাগবে, যেখানে তোমাকে ক্যালকুলাস, কেমিস্ট্রি, বায়োলজি এই জিনিসগুলো পড়ানো হবে। এগুলা করার পরে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, যেটা হচ্ছে ফার্মাসি কলেজ অ্যাডমিশন টেস্ট। এটা দেওয়ার পরে তুমি যদি ওইটাতে কোয়ালিফাই করে ফেলো তাহলে তোমাকে 4 বছর পড়া লাগবে। 4 বছর পড়লে তোমার 2 বছর আর 4 বছর, টোটাল কয় বছর হলো? 6 বছর। এই 6 বছর পড়ার পরে হচ্ছে তোমাকে যে ডিগ্রিটা দিবে সেটা হচ্ছে ডি ফার্ম বা ডক্টর অফ ফার্মেসি বলা হয়। আবার এই তো, এটা হচ্ছে তোমার ফার্ম ডি দিলা। এখন ফার্ম ডি দেওয়ার পরে ফার্ম ডিতে তোমাকে যে 4 বছর পড়ানো হবে, সেই মানে 2 বছরের পরে 4 বছরে যেটা পড়ানো হবে, তোমাকে এখানে বেসিক সায়েন্স পড়ানো হবে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তার মানে হচ্ছে তোমার এখানে ট্রেনিং থাকবে, যেমন আমরা 6 মাস, 5 বছরের কোর্স ছিল আমাদের, আমরা 6 মাস হচ্ছে ঢাকা মেডিকেলে আমাদের একটা ইন্টার্নি ছিল। তো এরকম একটা ইন্টার্নি এই ইনক্লুডেড থাকবে। এবং ইন্টার্নিটা যে তোমার যে এখানে নিচে বলা হয়েছে যে রেসিডেন্সি ইজ স্পেশালিটি, মানে স্পেশাল এরিয়া, এবং এটা অপশন, মানে রেসিডেন্সি মানে তোমার ইন্টার্নিটা স্পেশাল এরিয়া গুলোতে থাকতে হবে। ইটস নট ম্যান্ডেটরি, তুমি জেনারেল ট্রেনিং বা জেনারেল 6 মান্থ একটা ট্রেনিং করলেও তোমাকে ফার্ম ডি দেওয়া হবে। সো ফার্ম ডি হচ্ছে ইউএসএ তে টোটাল 6 ইয়ার, এর মধ্যে 2 বছর হচ্ছে প্রি ফার্মেসি, 4 বছর হচ্ছে কি ফার্মাসিউটিক্যাল সায়েন্স তোমাকে পড়ানো হবে। 2 বছর যেটা পড়ানো হবে প্রি ফার্মেসিতে, সেখানে তোমাকে ক্যালকুলাস পড়ানো হবে, কেমিস্ট্রি পড়ানো হবে, বায়োলজি পড়ানো হবে। এর পরবর্তীতে তোমার ফার্মেসির সাবজেক্ট গুলো শুরু হবে। এই 4 বছরের মধ্যে তোমার হচ্ছে একটা ট্রেনিং বা ইন্টার্নি থাকবে, যে ইন্টার্নিটা তোমাকে জেনারেল একটা ইন্টার্নি করানো হবে। এই তো, এবং পরবর্তীতে তুমি স্পেশালিটি বা স্পেশাল এরিয়াতে ইন্টার্নি থাকতে হবে এমন কোনো কথা নাই। আর লাস্ট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে লাইসেন্সিং। সব দেশে লাইসেন্সিং আছে, এবং ইউএসএ বা কানাডাতে যদি বলি তাহলে ওদের স্টেট ওয়াইজ লাইসেন্সিং সিস্টেম আলাদা। যেমন তুমি টরন্টোতে করলে একভাবে করতে হবে, আবার অন্টারিওতে করলে হচ্ছে একভাবে করতে হবে, মানে ডিফারেন্ট, এক এক জায়গায় এক এক ভাবে তোমার করতে হবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি যে স্টেট ওয়াইজ তোমার রুলস এন্ড রেগুলেশন ডিফারেন্ট, লাইসেন্সিং প্রসিডিওরও ডিফারেন্ট, এবং এই ব্যাপারগুলো মেইনলি দেখা হচ্ছে বোর্ড অফ ফার্মাসি বা ওই দেশে যে ফার্মাসি যে রেগুলেটরি অথরিটিজ আছে তারা হচ্ছে এটাকে ডিল করে। এবং এটার জন্য তোমাকে লাইসেন্স নেওয়ার জন্য তোমাকে শুরুতে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো কলেজ থেকে ফার্মাসির। তারপর হচ্ছে সেখান থেকে তোমার পাশ করে সার্টিফিকেট নেয়ার পরে তোমাকে কি করতে হবে, কয়েকটা পরীক্ষা দিতে হবে। এখন স্টেট ওয়াইজ পরীক্ষাগুলো ডিফারেন্ট। যেমন টোটালি নর্মালি আমি বলছি অলরেডি যে 2টা পরীক্ষা দেওয়া লাগে, 2টা পরীক্ষা পাশ করার পরে তোমাকে একটা ইন্টার্নি করতে হবে 6 মান্থ অথবা 1 ইয়ার, এটা ওরা মেনশন করে দিবে। ওরা ইয়ার হিসাবে মেনশন করে না, ওরা ডেজ হিসাবে মেনশন করে অথবা আওয়ার হিসাবে মেনশন করে, যে তোমাকে 3000 মনে করো 3000 ঘন্টা হচ্ছে তোমাকে ইন্টার্নি করতে হবে, বা তোমাকে বলে দিবে যে তোমাকে 600 ডেজ তোমাকে ইন্টার্নি করতে হবে। তো এই যে এরকম মেনশন করে দিবে তোমাকে যে তুমি কতদিন ইন্টার্নি করবা, এবং এই ইন্টার্নি গুলো হচ্ছে কোন একটা কলেজ বা কোন একটা ইনস্টিটিউটের আন্ডারে হবে। এবং ইন্টার্নি হওয়ার পরে তোমার পরীক্ষা হয়ে তুমি পাশ করে গেলে তারপর তোমাকে হচ্ছে কি করবে, তারা লাইসেন্স দিবে যে নাও ইউ ক্যান প্র্যাকটিস অ্যাজ এ ফার্মাসিস্ট অর কমিউনিটি ফার্মাসিস্ট অর হসপিটাল ফার্মাসিস্ট। এবং এই লাইসেন্সটা তোমাকে হচ্ছে প্রতি কিছুদিন পর পর বা টাইম টু টাইম এটাকে আবার রিনিউ করতে হবে, যদিও সব জায়গায় লাগে না, বাট এটাও স্টেট ওয়াইজ ভ্যারি করে যে তোমার রিনিউ প্রসিডিউরটা। তো এই হচ্ছে মোটামুটি লাইসেন্সিং প্রসিডিউর। আজকে এটুকুই থাক। নেক্সট দিন হচ্ছে আমরা বাংলাদেশের ফার্মেসির হিস্ট্রিটা একটু পড়বো, যে বাংলাদেশের ফার্মাসি কিভাবে শুরু হয়েছে, কাদের হাত ধরে শুরু হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে আজকের চ্যাপ্টার থেকে? না স্যার। টায়ার্ড হয়ে গেছে না? আমি পড়াইতে পড়াইতে টায়ার্ড হয়ে গেছি, তোমরা পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে কথা। আমাদের নেক্সট দিন মানে কালকে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, আর অল্প একটু বাকি আছে।
তারপর হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো এর মধ্যে কারো কোনো কোশ্চেন নাই? না স্যার। আচ্ছা